ফার্মে খাবারের খরচা কমানোর জন্য ছাগলের পায়খানা থেকেই ছাগলের খাবার যোগান দেওয়ার প্রচেষ্টা। শুনে অবাক লাগছে, তাই তো? সেটা কি করে সম্ভব? আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব যে কিভাবে ছাগলের পায়খানা থেকে ছাগলের খাবার যোগান দিতে পারবো, তার একটা আমি প্রচেষ্টা চালাচ্ছি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া। বড়দেরকে আমার নমস্কার, ছোট বন্ধু ও ভাইদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে আজকের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেল আজকে নতুন, যদি ছাগল পালন সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্যগুলি পেতে চান, যেমন ছাগলের খাদ্য পরিচর্যা, ছাগলের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা, এবারে দেরি না করে শুরু করে দেই আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। ভিডিওর প্রথমেই শুনেছেন যে ছাগলের পায়খানা থেকে ছাগলের খাদ্যের যোগান দেওয়ার প্রচেষ্টা আমি চালাচ্ছি। তো সেটা কিভাবে, চলুন এবারে দেখে নেওয়া যাক। অনেকে এই বেডটা দেখে চিনে নিয়েছেন, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট তৈরি করার একটা বেড, আর এখানে আমি তৈরি করব ভার্মি কম্পোস্ট। তো এবারে কথা হচ্ছে ছাগলের পায়খানা থেকে কিভাবে ছাগলের খাদ্যের যোগান দেওয়া সম্ভব। তো আপনাদের একটা সোজা হিসাব দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন একটা প্রাপ্তবয়স্ক ছাগল যদি সুস্থ সবল ছাগল হয় এবং প্রত্যেক দিন যদি যতটা মাত্রায় ওরা খাদ্য খেতে পারে সেই পর্যাপ্ত খাদ্য আপনারা দিতে পারেন, তাহলে 300 থেকে 350 গ্রাম ওরা পায়খানা করে। তো এই যে 300 থেকে 350 গ্রাম পায়খানা, সেটা কোথায় যাবে? আপনার ফার্মেই থাকবে, যেহেতু আপনার স্টল ফিডিং ফার্ম। রাত্রেবেলায় ঘরে থাকছে, দিনের বেলা আপনার চারণভূমিতে থাকছে। তো সেইভাবে আপনাকে সেটিং করে নিতে হবে যেন পায়খানাটা নষ্ট হয়ে না যায়। আর সেটাকে দিয়ে যদি আপনারা কম্পোস্ট তৈরি করেন, সেটা বিক্রি করে কিন্তু আপনার ভালো একটা পয়সা আসবে। তো কত আসতে পারে সেটাও একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে মার্কেটিং। আগে কিন্তু ভার্মি কম্পোস্টের একটা মার্কেট তৈরি করতে হবে আপনাকে, কারণ এখন যা ভার্মি কম্পোস্টের চাহিদা রয়েছে, যদি আপনারা একটু চেষ্টা করেন না, নিজের এলাকায় ভালো একটা মার্কেট তৈরি করতে পারবেন। তাও আবার ছাগলের নাদির যে ভার্মি কম্পোস্ট সবচেয়ে বেশি উন্নত হয়ে থাকে। আপনারা শুনে দেখবেন, যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে রয়েছে, ভালো লেভেলের অফিসার বা যারা সায়েন্টিস্ট রয়েছে, ওনাদের সঙ্গে আলোচনা করবেন, অবশ্যই বুঝতে পারবেন যে গোবরের থেকে বা অন্যান্য পশুর যে পায়খানা হয় তার থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে ছাগলের গোবর। এর মধ্যে ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন এগুলো পর্যাপ্ত মাত্রায় থাকে। পায়খানার মধ্যে নাইট্রোজেনের মাত্রা কম থাকলেও প্রস্রাবের মধ্যে কিন্তু ছাগলের বেশি থাকে নাইট্রোজেন। এই জন্য প্রস্রাবটাও যেন একটা জায়গায় জড়ো করতে পারেন, সেই চেষ্টা চালাবেন। এই যে পায়খানাটা থাকবে, পায়খানার মধ্যে প্রস্রাবটা ঢেলে দেবেন, নাইট্রোজেন লেভেল বেড়ে যাবে, আর টোটালি অর্গানিক। এবং এইটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে কোথায় বলুন তো? বিভিন্ন রকমের নার্সারিতে। যারা বিভিন্ন গাছের চারা তৈরি করতেছে, ফুলের নার্সারি রয়েছে, দেখবেন তারা এই জিনিসটা ভালোভাবেই জানে। এবং যারা হোম গার্ডেন করতেছে, ছাদ বাগান, ছাদে এখন দেখছেন বড় বড় শহরে ছাদে বাগান করতেছে, তারা কিন্তু সবচেয়ে বেশি কিনে নিচ্ছে এই ছাগলের নাদিকে। তো এটাকে সম্পূর্ণ ভালোভাবে সার কিভাবে তৈরি করে আপনারা বেচতে পারবেন। তো আমি কিন্তু ফার্স্ট মার্কেটিং এর দিকে লক্ষ্য দিয়েছি, এবং এই বিষয়টা নিয়ে আমি বেশ কয়েকটা নার্সারির সঙ্গে আলোচনা করেছি। তারাও খুব চাহিদা দেখিয়েছে এবং তারা বাইরে থেকে কালেক্ট করতো আগের থেকে। তো তারা আমাকে 35 টাকা দাম দেবে বলেছিল। আমি যদিও বা 35 টাকায় রাজি হইনি, কিন্তু ওরা 35 টাকায় রাজি হয়েছিল যে 35 টাকা ওরা পার কেজি দেবে, এবং প্রত্যেক মাসে আমি যতটা দিতে পারবো ততটাই কিন্তু ওরা নিতে রাজি রয়েছে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম মার্কেটিং করতেছি, তো আমাকে কিছু কম রেটে দিতেই হবে। এরপরে যখন আস্তে আস্তে এর গুণাগুণ মানুষ জানতে পারবে, তারপরে হয়তো আমি রেটটাকে বাড়িয়ে দিতে পারবো। তো অনেকে রয়েছেন কথাটা হয়তো অন্যভাবে নিচ্ছেন যে 30-35 টাকা কি করে নিতে পারে। তাহলে আপনারা অ্যামাজনে সার্চ করবেন ডাইরেক্ট গোট ম্যানিওর, লিখবেন গোট ম্যানিওর অর্থাৎ ছাগলের যে নাদি, দেখবেন 200, 250, 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। ওটা তো কম্পোস্ট তৈরি হচ্ছে না, ডাইরেক্ট নাদি।
সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন, এত দামে সেল হচ্ছে, অবাক লাগে শুনতে, এটাই কিন্তু বাস্তব। তাহলে আমার ফার্মে যদি 100 খানা ছাগল থাকে, এবার তাহলে হিসাব লাগান কত টাকা আসছে। তো প্রায় দেখা যাচ্ছে যে সেখান থেকে কিন্তু ছাগলের অনেকটা আমরা খাদ্যের যোগান দিতে পারবো, অনেকটা। আর যদি ভালোভাবে মার্কেটিং তৈরি করতে পারি, যেটা বললাম আজকের ডেটে অ্যামাজনে 200-250 টাকা ডাইরেক্ট নাদি বিক্রি হচ্ছে, আর এটা যখন মানুষ জানতে পারবে, যদি আমি মার্কেটিং করতে পারি, 100 টাকা কেজিতে বেচতে পারবো আমি, তাহলে কিন্তু আমাদের ফার্মের খরচা অনেকটা কমে যাবে। এবং যে সারটা তৈরি হবে ডাইরেক্ট আমরা আমাদের ঘাসের জমিতে দেব, ঘাসের ফলন বাড়বে, অল্প জায়গাতে আমরা বেশি উৎপাদন করতে পারবো, ছাগলের খাদ্যের যোগান দিতে পারবো, তাতে আমাদের পরিশ্রমটা কম হবে। যে 3 বিঘা জমিতে যতটা আমি ঘাস উৎপাদন করতে পারবো, সেটা যদি 1 বিঘেতে করতে পারি, খরচাও কমে যাবে, হেডেক কমবে এবং আমাদের সময়ও বাঁচবে। তো বন্ধুরা, এবারে কথা হচ্ছে এই ভার্মি কম্পোস্টটা আপনারা কিভাবে তৈরি করবেন, এর প্রসেস কি। হয়তো অনেকে দেখেছেন গরুর গোবর থেকে, বিভিন্ন রকমের পাতা পচার থেকে ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়, কিন্তু সেটা ছাগলের পায়খানা থেকে কিভাবে সম্ভব। আমি কিন্তু ছোট্ট করে একটা এক্সপেরিমেন্ট করেছি এবং এবারে একটু বেশি আকারে করার চেষ্টা চালাচ্ছি। তো কিভাবে করবেন, প্রত্যেক দিন আপনার ফার্মের ঘরের নিচটায় যে পায়খানা পড়ে থাকবে, সেটাকে এক জায়গায় জড়ো করবেন, একটা ছাওয়া জায়গায়, সুন্দর ছাওয়া জায়গায় জড়ো করবেন। আপনার যে চারণভূমিতে থাকবে নাদিগুলো, সেটাও জড়ো করে রাখবেন। এবং যদি সম্ভব হয়, এখানে ওখানে যে আপনার ওয়েস্টেজ যে ঘাস থাকে, ছাগল সারাদিনে যে খাওয়া দাওয়া করে কিছু ঘাস পড়ে যায়, কাঁচা ঘাস, সেটাও মাটি যেন না থাকে, সেই জিনিসটা খেয়াল রাখবেন। সেই ফ্রেশ ভাবে সেটাকে জড়ো করবেন, একসঙ্গে জড়ো করে রাখলেন। এবং সেখানে প্রত্যেকদিন জল ঢালবেন, মাত্রা অনুযায়ী। অনেক জল দিতে হবে সেটা নয়, ছেটা জল ঝাড়ি দিয়ে একটু হালকা হালকা জল দিয়ে দেবেন। প্রত্যেকদিন রাখবেন, প্রত্যেকদিন জল দেবেন। এই করে করে সেটা ঠান্ডা হয়ে যাবে এবং খুব কম সময়ে ঠান্ডা হয়। আজকে গরুর গোবরকে ঠান্ডা করতে গেলে মিনিমাম 15 দিন সময় লাগে। যারা ভার্মি কম্পোস্ট গরুর গোবর দিয়ে তৈরি করতেছে, তারা ভালো বলতে পারবে, 15 থেকে 20 দিন সময় লাগে। জুন জুলাই মাসে তো আরো বেশি সময় লাগে। কিন্তু ছাগলের পায়খানা সেখানে 5 থেকে 7 দিনের মধ্যে সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেল, তারপরে একটা এরকম বেড বানাবেন। এবার যে যেভাবে বানাতে পারেন, কেউ সিমেন্ট দিয়ে বেড তৈরি করে নেয়, কেউ পলিথিন দিয়ে করে নেয়, বা যে যেভাবে পারবেন ইনভেস্ট কম করার চেষ্টা করবেন। সুন্দরভাবে একটা বেড করে নিয়ে সেই নাদিগুলো সেখানে ফেলে দেবেন। নাদির সঙ্গে বিভিন্ন রকমের যে কাঁচা পাতা ফাতা থাকছে, সেগুলো থাকলেই। দেওয়ার পরে এবারে কেঁচো, ভালো কোয়ালিটির কেঁচো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। ভালো কোয়ালিটির কেঁচো, যেমন একটা অস্ট্রেলিয়ার ভ্যারাইটি পাওয়া যায়, ইসেনিয়া ফটেইডা নামে একটা কেঁচো পাওয়া যায়, যেটা আমি শুনেছি, বা আমাদের উত্তরবঙ্গে অনেকে কমার্শিয়াল আকারে ভার্মি কম্পোস্ট তৈরি করতেছে, তাদের কাছে শুনেছি এটা নাকি বেশি খায় এবং বেশি পায়খানা করে, মানে খুব ফাস্ট আপনাকে কম্পোস্ট তৈরি করে দেবে। আরো অন্যান্য বহু ভ্যারাইটির কেঁচো পাওয়া যায়, তো এসেনিয়া ফাটাইডা যে অস্ট্রেলিয়ার ভ্যারাইটিটা শুনেছি বেটার। কেঁচোর নাকি বয়স থাকে 120 দিন। 120 দিনের মধ্যে সে মারা যায় এবং 120 দিনের মধ্যে সে প্রায় 50 থেকে 60টা আবার কেঁচোর জন্ম দিয়ে মারা যাবে। সেই 1 কেজি কেঁচো হয়তো ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে আবার ঠিক এরকম ভাবে উপরে এরকম ভাবে ঢেকে দেবেন, সেখানে যেন রোদ না পায়। মানে কেঁচো সবসময় যে ওয়েদার পছন্দ করে, স্যাঁতস্যাঁতে ছাওয়া জায়গা, তো সেরকম যেন এই আপনার যে বেড থাকবে, বেডের যে আবহাওয়া সেরকম যেন থাকে স্যাঁতস্যাঁতে, তাহলে কেঁচো খাবে আর পায়খানা করবে। তো উপরে ছেড়ে দিলেন, খেতে খেতে কিন্তু ধীরে ধীরে ওরা নিচের দিকে চলে যাবে। তো যখন উপরে অনেকটা খেয়ে ফেললো, উপরে একটা লেয়ার আপনারা উঠিয়ে নিলেন। সেটা যদি আপনি বিক্রি করেন, তো প্যাকেটিং করে আপনি যেখানে যেখানে সাপ্লাই দিয়ে দেবেন, বা আপনার জমিতে দেওয়ার থাকলে জমিতে দিয়ে দেবেন। তারপরে আবার একটু ফাঁকা হয়ে যাবে, আরো কিন্তু ভালো হাওয়া পাবে, অক্সিজেন লেভেলটা ঠিক থাকবে, আবার সে খেতে খেতে নিচে চলে যাবে। এই করে করে যখন সম্পূর্ণ খেয়ে শেষ করবে, সবার নিচটায় ভালো করে তুলে, ভালো করে চালিনি দিয়ে চেলে কেঁচুগুলো আবার ছেড়ে অন্য আরেকটা এইভাবে বেড আবার রেডি করে রাখবেন আগের থেকে। একটা দুটো যে যটা করতে পারেন, বা আপনার প্রত্যেকদিন কতগুলো মানে পায়খানা বেরোয় ছাগলের,
সেই হিসেবে রেডি করবেন, সেখানে গিয়ে কেঁচোটা ছেড়ে দেবেন, তারপরে আবার এটাতে জমা করবেন। তো এই প্রসেসে আপনাদের করতে হবে, তাহলে আপনারা কিন্তু সুন্দরভাবে এখান থেকেই একটা ইনকাম পেতে পারেন। তো সম্পূর্ণ যে এখান থেকে ছাগলের খাদ্যের যোগান দেওয়া যাবে সেটা হয়তো সম্ভব হবে না, তো তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেন হচ্ছে মার্কেটিং। আজকে এমনও বহু এরকম জিনিস রয়েছে যেটাকে আমরা কিনা গুরুত্ব দিচ্ছি না, আর সেটাই কিন্তু বহু মূল্যে কোথাও না কোথাও বিক্রি হচ্ছে। তো ফার্মিং থেকে আমরা এটা একটা সাইড ইনকাম করতে পারি। তো বন্ধুরা, আমার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না আমি কতটা সফল হব। তো অবশ্যই আপনাদের দেখাবো যে আমি এখনো কিছু ছাড়িনি, যেহেতু কিছু আশা করি আমি 1 সপ্তাহের মধ্যে নিয়ে আসবো। আমার বেড সব রেডি, ঠান্ডা হয়ে গেছে, তো খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। এবং ফার্স্ট যে সারটা তৈরি হবে সেটা কিন্তু আমি বেচবো না, সেটা আমাদের জমিতেই দিয়ে দেবো। এরপরে আস্তে আস্তে যখন আমি প্রোডাকশন আরো বাড়াবো, তারপরে আমি দেওয়ার চেষ্টা করব। তো এটা একবার আপনারা হিসাব লাগাবেন, যদি 1 মাসে একটা ছাগলের থেকে যদি আপনারা 100 টাকাও পেতে পারেন না, চেষ্টা চালাতে হবে। যদি 100 টাকাও পান, তাও তো বছরে আপনাকে 1000 টাকা দেবে। তো যদি আপনার 100টা ছাগল থাকে 1 লক্ষ টাকা দেবে। 1 লক্ষ টাকা হলে কতটা এগিয়ে যায়। এমনি তো আমাদের এগুলো ওয়েস্টেজ, এটা তো আমার কোনো কাজে লাগছে না। হয়তো আমরা জমিতে দিচ্ছি, বাস এইটুকুই। কিন্তু জমি ডাইরেক্ট আমরা যখন জমিতে দিচ্ছি, জমি গাছ সেটা খেতে পারছে না, ধীরে ধীরে পচে যাচ্ছে, আস্তে আস্তে সারে পরিণত হচ্ছে। তো কেন আমরা এইভাবে নষ্ট করি? এখানে বেশি সময়ও লাগবে না। অনেকে ভাবছেন যে হয়তো অনেক পরিশ্রম, এখানে পরিশ্রমের কিচ্ছু নেই। আপনাকে প্রত্যেকদিন তো ঘর ঝাড়তেই হবে, কোথাও না কোথাও তো ফেলতেই হবে। তো সেখানে শুধু জাস্ট জল দিয়ে দেওয়া আর কেঁচোটা শুধু সংগ্রহ করা। তো বন্ধুরা, ভিডিওতে আর সময় নিচ্ছি না, এরপরে আমি আরো একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি, যেটাও আমি কিন্তু আজকে ভিডিওটি শুট করব। এরপরে হয়তো সেই ভিডিওটা দেখতে পাবেন। তো সেটা ছাগলের নাদি থেকেই আমি আমার ফসল কিভাবে আমি আমার ঘাস বা অন্যান্য যে ফসল করব, সাইলেজের জন্য যে ভুট্টা করব, সেটাকে ভালোভাবে আমি তৈরি করতে পারবো। আর আমি টোটালি অর্গানিকের দিকে চলে যাচ্ছি কেন? তো এটা একটা হয়তো এই ভিডিওর মধ্যে এক্সট্রা কথা, যদি আপনারা কিছু মনে না করেন, তো আমি একটুখানি বোঝাচ্ছি। যারা চাষি রয়েছেন, সেই চাষি দাদা ভাইদেরও আমি বলছি, জমিতে যেভাবে রাসায়নিক প্রয়োগ হচ্ছে আর যেভাবে বর্তমানকার যে ওয়েদারের পরিস্থিতি, তাতে কিন্তু আগামী দিনে ফসল ফলানো খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। টোটালি আমাদের অর্গানিকের দিকে যেতে হবে। যদি অর্গানিকের দিকে যেতে না পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আর কোনো চাষ করতে পারবো না, মাটি নষ্ট হয়ে যাবে। বিশেষ করে ইউরিয়া এমনভাবে জমিকে নষ্ট করে দিচ্ছে, বলার নেই। জমির কেঁচোকে আমরা নষ্ট করে দিচ্ছি। এই যে যখন থেকে ট্রাক্টর শুরু হয়েছে, যখন লোটার দিয়ে জমিকে চাষ করা হচ্ছে, কেঁচো মেজো যা থাকছে সব কেটে যাচ্ছে। কেঁচো না থাকলে তো মাটি উর্বর হবেই না। কেঁচো নিচের মাটিকে উপরের মাটিকে নিচে করে দিচ্ছে, অক্সিজেন লেভেল ঠিক থাকছে, জমিতে যে সমস্ত খারাপ জিনিস থাকে সেগুলোকে খেয়ে তারা পায়খানা করে দিচ্ছে, সেটাই কিন্তু গাছের খাদ্য হয়ে দাঁড়াচ্ছে। আর আমরা কি করতেছি? একটা জমিতে বছরে 3 বার ফসল ফলাচ্ছি, কিসের জোরে? রাসায়নিকের জোরে। আর যত রাসায়নিক দিচ্ছি, দিন দিন জমি খারাপ হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারবেন, আগে কিন্তু এত রোগ ছিল না গাছগাছড়ার, এখন এত রোগ হয়েছে। এত পোকাও ছিল না, আর এখন এত পোকা হয়েছে যে বিষ ছাড়া চাষ করা কোনোভাবেই সম্ভব নয়। রাসায়নিক ছাড়া ফলন কোনোভাবেই আমরা পাবো না। তো যত আমরা এগুলো প্রয়োগ করব, তত জমি নষ্ট হয়ে যাবে। তো এই জমিকে একমাত্র নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারে এই ধরনের অর্গানিক প্রোডাক্টগুলো, এবং এই ধরনের যে প্রাকৃতিক কিছু আমাদের উপাদান, সেইগুলোই কিন্তু মাটিকে রক্ষা করতে পারবে, মাটির উর্বরতা ক্ষমতাকে বাড়াবে। আপনারা যারা চাষি রয়েছেন বা যারা ফার্মার রয়েছেন, বিভিন্ন রকমের ফার্মিং করতেছেন, তো অবশ্যই এই অর্গানিক সারকে আপনারা বেছে নিন। তাহলে আপনার কিন্তু ভবিষ্যৎ খুব ভালো হবে, জমি উর্বর হবে, জমিতে ফলন ভালো হবে। আর না হলে কিন্তু কথাটা আমি আজকের ডেটে বললাম, তো মিলিয়ে নেবেন, যত দিন যাবে জমিতে ফসল কমবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও যদি ফার্মিং সম্বন্ধীয় কোনো ভিডিও আপনারা দেখতে চান, সেটা কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব এইভাবে ভিডিও আকারে আপনাদের জানানোর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।